শুভ সকাল। স্বাগত আমাদের প্রতিদিনের সকালের আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণের সাথে আছি আমি কামরুল ইসলাম হৃদয়। দর্শক, প্রতিদিনের মতো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের শীর্ষ স্থানীয় সকল পত্রিকার প্রধান প্রধান শিরোনাম তুলে ধরি ও আলোচনা করি। তো চলুন দেখে নিই এখন পর্যন্ত যে দৈনিক পত্রিকাগুলো আমার হাতে আছে তার উল্লেখযোগ্য শিরোনামগুলো। এই মুহূর্তে আমার হাতে আছে অনেকগুলো পত্রিকা। আমরা প্রথমেই দেখব দেশ রূপান্তর পত্রিকা। পত্রিকাটি বেশ বড় করে যে প্রধান শিরোনাম করেছে, পদত্যাগপত্র প্রশ্নে পরস্পর বিরোধিতা। এটা মীমাংসিত বিষয়, বঙ্গভবন থেকে এমনটি বললেন। রাষ্ট্রপতি বলেছেন উনি সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগপত্র পাননি, এটা হচ্ছে মিথ্যাচার এবং ওনার শপথ লঙ্ঘনের শামিল, বললেন আসিফ নজরুল, আইন উপদেষ্টা। ব্যয় সংকোচনের সময় ব্যয়বহুল গাড়ি। ডিসি ইউনোদের জন্য 200 জিপ কিনতে 319 কোটি টাকা চেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রতিটি গাড়ির দাম 1,69,00,000 টাকারও বেশি। আরও আছে রাজনীতির রূপরেখা দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ভাই ভাতিজির আবদারে দুর্নীতি করতেন মন্নুজান। দুদক ম্যানেজে 40 লাখ টাকা দিতে চান এপিএস শাহাবুদ্দিন। পাশে আরও আছে হত্যা চেষ্টা মামলায় আগাম জামিন জেডাই খান পান্নার। আন্দোলন যানজটে অচল শহর। পত্রিকাটি শেষের দিকে আরও কিছু শিরোনাম করেছে। রাষ্ট্রায়ত্ত 10 ব্যাংকে নতুন এমডি। ট্রাফিকে 300 শিক্ষার্থী পাবেন সম্মানী, 15 দিনের ট্রাফিক পক্ষ শুরু। জনসম্পৃক্ততায় ট্রাফিক শৃঙ্খলার উন্নতি সম্ভব, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলেও ভয় কম বাংলাদেশের। পত্রিকাটি ঠিক নিচের দিকে যে শিরোনামটি করেছে রোহিঙ্গা ক্যাম্প নিয়ে, যে রোহিঙ্গা ক্যাম্পে 2 সন্তান সহ বাবাকে গুলি করে হত্যা। দর্শক, এই ছিল দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। এরপর আমরা দেখব দৈনিক জনকণ্ঠ পত্রিকা। রাষ্ট্রপতির বক্তব্য স্ববিরোধী, তার বিষয়ে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত নেওয়া হবে, বললেন আসিফ নজরুল। কি ব্যবস্থা নেওয়া যায় ছাত্র সমাজ ঠিক করবে, সমন্বয়ক সার্জিস আলম। অবৈধ সরকারকে উৎখাত করা হয়েছে, এখানে পদত্যাগপত্রে কোনো ভূমিকা নেই, অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এমনটি বললেন। পত্রিকাটি অন্যান্য শিরোনামের মাঝে আরও শিরোনাম করেছে সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়টি মীমাংসিত, অবশেষে বললেন রাষ্ট্রপতি। পত্রিকাটি একটি ছবি ছাপিয়েছে, অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে উদযাপন করছেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 5 উইকেট পাওয়া টাইগার স্পিনার তাইজুল ইসলাম। খেলার খবর নিয়েই পত্রিকাটি ডান পাশে যে ছবিটি ছাপিয়েছে এমনই ছিল খেলা নিয়ে শিরোনাম। হামাসের ফাঁদে নিহত ইসরায়েলের শীর্ষ কমান্ডার। প্রশাসন এগোচ্ছে কিছুটা ধীরে। আরও আছে 5 কারণে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্পের ব্যয় বেড়েছে, জাপানের ওপর আস্থা 4 কারণে। জেডাই খান পান্নাকে আগাম জামিন দিয়েছেন আদালত। একই শিরোনাম, রাজধানীর সড়কই নিরাপদ নয়, এমনটি আসলে বেশ কয়েকদিন ধরেই দর্শক আমরা যে বিষয়টি আসলে দেখে আসছি কয়েকদিন ধরে, যে আসলে বন্যা পরবর্তী যে সময় চলছে আসলে এবং ইতিমধ্যে কিন্তু হচ্ছে আসলে বর্ষাকাল যেটা সেটাও শেষ হয়েছে। পরবর্তীতে বর্ষার কারণে কিন্তু যেটা দেখা যায় যে আসলে ঢাকা শহরের বিভিন্ন রাস্তা কিন্তু খানাখন্দে পরিণত হয় এবং এই খানাখন্দ থেকে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয় যাত্রী সাধারণ মানুষের চলাফেরা করতে, এমনটি আসলে দৈনিক জনকণ্ঠ শিরোনামের মাধ্যমেই জানিয়েছে। এই ছিল দর্শকে আমরা এখন দেখব দৈনিক কালের কণ্ঠ পত্রিকা।
একই শিরোনাম করেছে, রাষ্ট্রপতি কি শপথ ভঙ্গ করলেন, এমনটি কালের কণ্ঠ প্রধান শিরোনাম জানিয়েছেন। শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপ্রধানের দুই ধরনের বক্তব্য, ব্যাপক সমালোচনা। গণ অভ্যুত্থানের পর অনেক কিছুই সংবিধান মেনে করা সম্ভব না বললেন শাহদিন মালিক। রাষ্ট্রপতির কাছে মৌখিকভাবে পদত্যাগ করেছিলেন স্বৈরাচারী হাসিনা বললেন ক্রীড়া উপদেষ্টা। পাশে ডক্টর আসিফ নজরুল এমন বিষয় নিয়ে যেটি বলেছেন, রাষ্ট্রপতির বক্তব্য মিথ্যাচার, শপথ লঙ্ঘনের শামিল। দুর্নীতি বিরোধী লড়াইয়ে ডিজিটালাইজেশনের জোর প্রধান উপদেষ্টার। আসলে রাষ্ট্রপতির যে গতকাল আসলে যে বিষয়টি আর কি জনসাধারণ মানুষ থেকে শুরু করে আসলে সবার মধ্যে যে বিষয়টি আসলে উঠে এসেছে দর্শক, সেটি হচ্ছে যে আসলে গত 19 তারিখে মানবজমিনের প্রধান সম্পাদক যিনি আসলে একটা বিশেষ সাক্ষাৎকারে রাষ্ট্রপতির কাছে গিয়েছিলেন এবং সেখানে কিন্তু আসলে বিভিন্ন বিষয়ের মধ্যে একটি বিষয় কিন্তু জিজ্ঞেস করেছিলেন যে আদৌ কি আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগপত্র দিয়েছেন। তো এর জবাবেই কিন্তু রাষ্ট্রপতি আসলে বলেছেন যে আমি এটা শুনেছি, কিন্তু উনি যখন সরকার গঠন হয় 8 তারিখে তখন কিন্তু উনি আসলে 3 বাহিনীর প্রধানকে পাশে রেখে বলেছিলেন যে সরকার প্রধান পদত্যাগ করেছে এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মাধ্যমে 16 জন বিচারপতির আসলে মতামতের ভিত্তিতেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে, এমনটি ওই সময় বলেছিলেন। এবং 2.5 মাস পর কিন্তু হঠাৎ করেই যখন আর কি এটা থেকে ব্যত্যয় হয়েছে, তার মুখ থেকে যখন এই টাইপের কথা এসেছে, তখনই কিন্তু সাধারণ মানুষের মনে কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়েছে। এবং গতকাল সন্ধ্যায় যদিও বঙ্গভবন থেকে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়েছে যে এটা একটি মীমাংসিত বিষয়, তো আসলে এমনটি নিয়ে আসলে বিভিন্ন পত্রিকায় শিরোনাম করেছে, এমনটি আমরা দেখছিলাম কালের কণ্ঠ পত্রিকা। শেষের দিকে পত্রিকাটি শাহজাহান খানের 24,000 কোটি টাকার চাঁদাবাজি নিয়ে একটি শিরোনাম করেছে। একই খবর, জেডাই খানের আগাম জামিন, মামলা থেকে নাম বাদ। দর্শক, আমরা দেখছিলাম দৈনিক কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনাম। আমরা এখন চলে যাব যুগান্তর পত্রিকায়। পত্রিকাটি অনেক বেশ বড় করে প্রধান যে শিরোনামটি করেছে, দিনভর দেশ জুড়ে তোলপাড়, শেখ হাসিনার পদত্যাগ ইস্যুতে রাষ্ট্রপতির বক্তব্য। রাষ্ট্রপতি আপিল বিভাগের মতামতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন। সংসদ বাতিলের পর প্রধানমন্ত্রীর পদ আর থাকে না, আইন বিশেষজ্ঞ এমনটি জানালেন। ছাত্র সমন্বয়কদের কড়া প্রতিক্রিয়া, পদত্যাগের দাবি রাষ্ট্রপতির। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় প্রতিবাদ এবং ছাত্রলীগের নিষিদ্ধ ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিলটি হয়েছে গতকাল, এমন একটি ছবি পত্রিকাটি তুলেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে একটি শিরোনাম আছে পত্রিকায়, শেখ হাসিনা সহ 42 জনের বিরুদ্ধে গুমের অভিযোগ। পাশে আরও আছে অবিশ্বাস্য জালিয়াতি ফাঁস, পাসপোর্ট পেতে পরিচয় গোপন করেও ডিবি হারুন। শেষের দিকে একই খবর আছে, আগাম জামিন পেলেন জেডাই খান পান্না। এবং শেষের দিকে পত্রিকাটি যে শিরোনাম করেছে, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন, সবজির চড়া দামে বাড়ছে মূল্যস্ফীতি। আগের সরকারের ধারাবাহিকতায় এ সরকারকেও শুরু থেকেই মূল্যস্ফীতির চাপ মোকাবেলা করতে হচ্ছে। দর্শক, আমরা দেখছিলাম দৈনিক যুগান্তর পত্রিকার উল্লেখযোগ্য শিরোনাম। দর্শক, আমরা এখন যুক্ত হব আমাদের আজকের অতিথি ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ। উনি সাবেক সভাপতি, জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির। ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ, আপনি কি শুনতে পাচ্ছেন? স্বাগত আমাদের নিয়মিত অনুষ্ঠানে।
আশা করি আপনি ভালো আছেন। আপনার কাছে প্রথমে জানতে চাই যে আসলে সম্প্রতি এসএসসি পরীক্ষার যে ফলাফল হয়েছে সেখানে একটা শ্রেণী কিন্তু আসলে খুশি হয়েছে এবং যারা ফেল করেছে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে কিন্তু এবারে রেজাল্টটা প্রকাশিত হয়েছে, আমরা সবাই জানি। কিন্তু যে গোত্র বা যে একটা শ্রেণী যারা ফেল করেছে তারা কিন্তু আসলে এই ফলাফলকে বাতিল করতে চাচ্ছে। তো এ বিষয়ে আপনি বা আপনি কি মনে করেন বা এক্ষেত্রে আপনি কি বলবেন সবার উদ্দেশ্যে? দর্শক, আমরা যুক্ত হয়েছে আজকে আসলে আমাদের যে গেস্টে আছে সাবেক সভাপতি ডক্টর মোহাম্মদ ইউসুফ, জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি আপনাকে। স্বাগত আমাদের নিয়মিত অনুষ্ঠানে। আপনার কাছে প্রথমে জানতে চাই যে সম্প্রতি এইচএসসি পরীক্ষার যে ফলাফল হয়েছে সেখানে কিন্তু আসলে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে কিন্তু এবার ফলাফলটা হয়েছে এবং একটা শ্রেণী কিন্তু এটাতে আসলে অনেক খুশি এবং পাশাপাশি যারা ফেল করেছে তারা কিন্তু আসলে এটার বিপক্ষে গেছে। তো সেক্ষেত্রে আসলে তারা আন্দোলন করে যাচ্ছে কয়েকদিন ধরেই যে আসলে এবারের এই এইচএসসির ফলাফলটা বাতিল করতে হবে। তো আপনি এটাকে কিভাবে দেখছেন? আপনাকে অনেক ধন্যবাদ এবং শ্রোতা দর্শকদের প্রতি আমার অনেক শুভেচ্ছা। আসলে আমাদের কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমরা বাস্তবতা থেকে অনেক দূরে সরে যাই। এখানে এরা যে দাবি করেছে এই দাবিটা আসলে আমি যৌক্তিক মনে করি না। কিছুদিন আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রতিদিনই পাশের 2-3টা কলেজের ছাত্ররা গিয়ে ওখানে তালা বন্ধ, গেট বন্ধ করে দিত। তাদের দাবি হচ্ছে যারা ফেল করেছে এদেরকে অটো পাস দিতে হবে। এখন এমনিতে আমাদের শিক্ষা ব্যবস্থা যে করুণ দশা, আমি জাতীয় বিশ্ববিদ্যালয়কে যেভাবে দেখেছি, তো সেখানে যদি এটাই করা হয় তাহলে তো আর শিক্ষা প্রতিষ্ঠান রেখে আর আপনার মান যাচাই করার যে প্রক্রিয়া এটা বন্ধ করে দিতে হবে। এটা আসলে কোনোভাবে যৌক্তিক নয়। একটা জাতীয় বড় ধরনের বিপর্যয় থেকে জাতি যখন মুক্তি লাভ করে তখন একটা কর্তৃপক্ষ বিশেষ বিবেচনায় যে সিদ্ধান্ত নিয়েছে এটা বিতর্ক থাকতে পারে, কিন্তু এসে ভালো কিছু সে সময় করা ছিল না। এখন স্বাভাবিকভাবে যদি পরীক্ষা হতো এবং সকল পরীক্ষা নিয়ে বিবেচনা করলেও কিছু লোক ফেল করতো, কোনোদিন সবাই পাস করবে না। এখন যারা ফেল করবে তারা দাবি করবে তাদের পাস দিতে হবে। এই দাবিগুলো আসলে যৌক্তিকতার দৃষ্টিতে এটা ঠিক না, আমি এটা মনে করি। আর এইভাবে যদি প্রতিনিয়ত দাবি উঠতে থাকে তাই তো শুধু দাবির মধ্যেই দেশ ভাসবে, কোনো কাজ করা যাবে না। যেমনটি আপনি বলছিলেন যে আসলে এভাবে যদি দাবি চলতে থাকে তাহলে কিন্তু আসলে দাবি নিয়ে সবাইকে কাজ করতে হবে, কিন্তু আসলে সামনে আগানো যাবে না। তো এর মাঝে আরেকটি বিষয় নিয়ে কিন্তু আসলে দাবি উঠেছে যে সরকারি চাকরিতে প্রবেশের সময়সীমা যেটা 30 থেকে আর কি বাড়িয়ে 35 করা হয়েছে এবং এটা যে পর্যালোচনা কমিটি ছিল তারা কিন্তু সুপারিশও করেছে আর কি 35 করার, কিন্তু সেটা নিয়ে আসলে জনপ্রশাসন থেকে এখন পর্যন্ত যে প্রজ্ঞাপন জারির যে বিষয়টি আছে সেটি হয়নি এবং না হওয়ার কারণে কিন্তু আবারও আসলে আন্দোলন চলছে। তো এটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এটা মূল্যায়নের ব্যাপারে আমি দুইটা কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে আসলে আমাদের দেশের আইনের শাসনের অনেক ক্ষেত্রে অভাব আছে, ঘাটতি আছে। এবং আমি এর আগেও একটা আলোচনায় বলেছিলাম যে নিয়ম শৃঙ্খলা এবং রাজনীতির প্রাতিষ্ঠানিকরণের অভাবের কারণে আমরা আমাদের আইনকে নিজের হাতে তুলে নিই অনেক ক্ষেত্রে, এবং আইনকে দলীয় স্বার্থে, ব্যক্তির স্বার্থে, পরিবারের স্বার্থে ব্যবহার করা হয়। যদি আমাদের এখানে নিয়মতান্ত্রিক ভাবে ক্লাস এবং পরীক্ষাগুলো হতো, আমরা সবাই সবার জায়গা থেকে সঠিক এবং সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতাম, তাইলে 30 বছর তো আমার মাস্টার্স কমপ্লিট, ডিগ্রি কমপ্লিট করার জন্য লাগে না। এবং এটা যদি আমরা 35 বছর করার প্রয়োজন হয় না। যেহেতু আমরা ওই পিছনের দিক থেকে আমাদের অনেক দুর্বলতা আছে, সেজন্য এখানে এসে এই অবস্থাটা তৈরি হয়েছে এবং আজকে এই দাবিটা উঠেছে। এটা হচ্ছে আমার প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যখন দাবিটা আমরা মেনে নিয়েছি, যারা মেনে নিয়েছেন তারা লিগ্যাল অথরিটি বলতে হবে, তাহলে তারা কেন আবার এটাকে গড়িমসি করতেছেন? তারা যখন সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তটা যদি যৌক্তিক মনে করেন তারা, তাহলে সেটার উপর তারা আহ এগিয়ে যাবেন এবং সিদ্ধান্ত গ্রহণ করবেন, দোদুল্যমানতা পরিহার করবেন। তাহলে তো এই সমস্যাগুলো আর এইভাবে
আসার কথা নয় এবং আসে না। এটাই হচ্ছে আমার বক্তব্য। ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ, আপনার কাছে সর্বশেষ যে প্রশ্নটি করতে চাই যে আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত যে 7টি বিশ্ববিদ্যালয় আন্ডার যে কলেজ আছে আর কি, তারা কিন্তু আসলে আবার চাচ্ছে এবং গতকাল থেকেই সায়েন্স ল্যাব থেকে শুরু করে নীলক্ষেত সব জায়গায় কিন্তু তারা আন্দোলন করে যাচ্ছে যে আসলে তাদের 7টি কলেজ মিলিয়ে একটি আলাদা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করতে হবে। এটিকে আপনি কিভাবে দেখছেন? আমি প্রথমের ব্যাকগ্রাউন্ড হিসেবে বলতে চাই, আমার সৌভাগ্য যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম 90-এর দশকে। আমি 88-এ ভর্তি হই, 91-এর মাস্টার্স, আমার 94-এ রেজাল্ট হয়। তার মানে আমরা সেশন জামে ছিলাম। আর একটা সৌভাগ্য বলেন বা দুর্ভাগ্য বলেন, আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম, শিক্ষক সমিতির নির্বাচিত সভাপতি ছিলাম। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে এখন পর্যন্ত যে সকল শিক্ষার ক্ষেত্রে ঘাটতি আছে, এটাও আমার দেখার সুযোগ হয়েছে। এই যে সমস্যাগুলো, এগুলো আসলে আমি মনে করি এক ধরনের জাতীয় পর্যায়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে ছাত্ররা যে কথাগুলো বলেছে, এই কথাগুলো একেবারে অযৌক্তিক নয়। শেখ হাসিনা ক্ষমতা আসার পরে আমার বিবেচনা, আমি প্রায় এই কথা বলে থাকি, যত সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেকটা সিদ্ধান্ত তিনি বাস্তবায়ন করে ছেড়েছেন, বাস্তবায়ন করতে পেরেছেন। তার সামনে কোনো বাধা, কোনো প্রতিবন্ধকতা কেউ সৃষ্টি করতে পারেনি, তিনি মানেননি। তিনি ছিলেন অপরাজেয়। যত নিয়ম অনিয়ম যাই বলেন না কেন, কিন্তু দুইটা সিদ্ধান্ত উনি বাস্তবায়ন করতে পারেননি। একটা হচ্ছে আড়িয়াল বিলে একটা এয়ারপোর্ট করার কথা ছিল, স্থানীয় মানুষের প্রতিবাদের কারণে সম্ভবত পারেননি। আর একটা ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়কে ভেঙে দেয়া। এবং জাতীয় বিশ্ববিদ্যালয়কে ভেঙে দেওয়ার এই চিন্তা তার কেন আসছে এটা তিনি ভালো জানেন। সেই সময় যখন ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তখন সরকারি বড় বড় কলেজগুলোর প্রিন্সিপালদের মধ্যে অনেকেই ছিলেন যারা আওয়ামী লীগের সাথে সম্পর্কিত ছিল। তারা আমার সাথেও যোগাযোগ করেছেন, তারা আবার এটার বিরোধী ছিলেন। এই বিরোধিতার কারণেই কলেজের প্রিন্সিপালদের এবং ছাত্রদের স্টেক হোল্ডার যারা ছিল, এদের বিরোধিতার কারণে তিনি এই জাতীয় বিশ্ববিদ্যালয় ভেঙে দিতে পারেননি। তবে তিনি ভাঙছেন এটা, 7টা কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে অতীতে যখন কলেজগুলো ছিল, তখনও এদের অবস্থা ভালো ছিল না। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান, তারা তাদের এই কাজগুলোর জন্য নিজের কাজেই ব্যস্ত থাকতো। তারা কলেজগুলোকে ইনফ্যাক্ট ওইভাবে নার্সিং করা, তত্ত্বাবধান করা এগুলো পারেন নাই। এরপরে যখন দ্বিতীয়বার আবার দেয়া হয়েছে, আমার ধারণা যে ঢাকা বিশ্ববিদ্যালয় স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে নেয়নি। যারা নিয়েছেন তৎকালীন প্রশাসন ছিলেন, তারা তাদের নেত্রীকে খুশি করার জন্য নিয়েছেন। নেয়ার পরে অ্যাকচুয়ালি তারা আসলে এই কলেজগুলোকে যেইভাবে নার্সিং করার কথা সেটা তারা করেননি বলে আমার মনে হয়। এরপরে হচ্ছে এই যে সমস্যা, যে উদ্ভূত সমস্যাটা, এটার জন্য কলেজের ছাত্ররা রাস্তায় নামার আগে যে প্রশ্ন আসে, জনদুর্ভোগ, এই নামার আগে এখানে ছাত্রদের ভূমিকা ছিল, কলেজ কর্তৃপক্ষের ভূমিকা ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ছিল। আমি পত্রপত্রিকা যতখানি খোঁজ খবর রাখি, আমার চোখে পড়ে নাই যে এই 7টা কলেজের কর্তৃপক্ষ, আমার জ্ঞানের বাইরে হইতে পারে, জানার বাইরে হইতে পারে, আমি আমার অপারগতা স্বীকার করে বলছি, আমার চোখে পড়েনি যে এই কলেজগুলোর কর্তৃপক্ষ তাদের এই সমস্যাগুলো নিয়ে বিশ্ববিদ্যালয়ের সাথে বসেছে বা তারা চেষ্টা করেছে। এবং ছাত্ররাও কি করেছে আমি জানি না, কিন্তু তাদের এই দাবির ক্ষেত্রে এটা কি আলাদা বিশ্ববিদ্যালয় হবে, নাকি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে থাকবে, নাকি আলাদা 7টা কলেজ 7টা বিশ্ববিদ্যালয় হবে, সেটা আমি এই মুহূর্তে মন্তব্য করতে চাই না, এটা এবং ঠিকও হবে না। কিন্তু আমি মনে করি তাদের যেই শিক্ষার যেই পজিশন, যেটা তাদের অথরিটি হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয় দায়িত্ব পালন করার কথা ছিল, সেখানে ঘাটতি ছিল, যেই কারণে ছাত্ররা রাস্তায় নামতে বাধ্য হয়েছে অথবা না রাস্তায় নেমেছে তারা। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা যুক্ত হয়েছিলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক সমিতির সভাপতি ডক্টর মোহাম্মদ আবু ইউসুফের সাথে। দর্শক, আমরা দেখব আজকের আলোচনার আরও কিছু পত্রিকা এই মুহূর্তে আমার হাতে আছে। আমরা দেখব এই মুহূর্তে দৈনিক প্রথম আলো যে পত্রিকাটি আছে সেটি কী কী শিরোনাম করেছে। রাষ্ট্রপতির বক্তব্য ক্ষুব্ধ অন্তর্বর্তী সরকার।
একটি ছবি প্রথম আলো ছাপিয়েছে আসলে খোলা বাজারে পণ্যর বিক্রির যে বিষয়টি আছে দর্শক একটি ছবি যে ছবিটা আমরা দেখেছি আসলে বেশ কিছুদিন ধরে কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে আর কি এবং সেটা কিনতে যারা নিম্ন আয়ের মানুষ আছে তারা কিন্তু হিমশিম খাচ্ছে। তো সেক্ষেত্রে সরকার যে একটি ভালো উদ্যোগ নিয়েছে যে কিছু কিছু জায়গায় একটা নির্দিষ্ট টাকের মাধ্যমে সেই এলাকার নিম্ন শ্রেণীর মানুষের জন্য কিছু আইটেম অর্থাৎ 4-5টা আইটেম মিলে আর কি কিছু পণ্য তাদেরকে বিক্রি করছে স্বল্প দামে, এমন একটি ছবি আর কি পত্রিকাটি ছাপিয়েছিল। দর্শক আমরা দেখছিলাম দেশের আসলে বিভিন্ন জাতীয় পত্রিকা যে পত্রিকায় আসলে বিভিন্ন বিষয় উঠে এসেছে এবং চলমান যে কিছু বিষয় সেটির মধ্যে আছে যে আসলে গতকাল হঠাৎ করে রাষ্ট্রপতির একটি বক্তব্য ঘিরে কিন্তু জনমনে একটি বিষয় চলে আসছে যেটি আসলে শেখ হাসিনা যে সদ্যবিদায়ী সরকার প্রধান ছিলেন উনি পালিয়ে যাওয়ার পর বা আগে যে আসলে নিয়ম মাফিক পদত্যাগপত্র দিয়ে যাওয়ার কথা সেটি কিন্তু আসলে দিয়ে যেতে পারেন নাই, এমনই আর কি একটি বক্তব্যের মাধ্যমে কিন্তু আসলে জানিয়েছেন গতকাল এবং সেটি নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় খবর এসেছে। এবং পাশাপাশি আরেকটি বিষয় আন্তর্জাতিক খবর কিন্তু প্রাধান্য পেয়েছে যে আমেরিকায় আগামী 5 নভেম্বর কিন্তু প্রেসিডেন্ট নির্বাচন এবং সেটা কিন্তু অলরেডি ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে কিন্তু ভোটিংটা শুরু হয়েছে এবং সেখানে যে দুজন প্রার্থী আছে কমলা এবং আরেকজন প্রতিদ্বন্দ্বী তারা কিন্তু সমানভাবে কিন্তু তারা কিন্তু প্রচারণা এখনও চালিয়ে যাচ্ছে। দর্শক আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আবার দেখা হবে আগামীকাল ঠিক একই সময়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। এশিয়ান টিভি।